স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। শুধু 15 বছরে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও হোমিওপ্যাথি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। রয়েছে নিয়োগ, বদলি, বাণিজ্য, প্রতারণা সহ নানা অভিযোগ। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। 2012 সালে পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলায় প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নামে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠা করে 32 জন শিক্ষক ও 39 জন কর্মচারী নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 50%-এর উপরে প্রভাষকের কোনো যোগ্যতা নেই। 3 লাখ, কার থেকে 4 লাখ, কার থেকে 5 লাখ টাকা নিয়েছে, নিয়ে কলেজটা করছে। তো এখানে কোনো নিয়মই হয় নাই, যা হয়েছে সব অনিয়ম। আওয়ামী সরকারের আমলে টানা 5 মেয়াদে 15 বছর ধরে হোমিও বোর্ডের চেয়ারম্যান পদ দখলে রেখে 27টি নতুন কলেজের অনুমোদন দিয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য থেকেই শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ দিলীপ রায়ের বিরুদ্ধে। সর্বনিম্ন যার কাছ থেকে নিয়েছে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, মানে যার কাছে যতটুকু নিতে পারছে সম্ভব, টাকা ছাড়া কেউ প্রমোশন নিতে পারে নাই। আজকে এই দুর্নীতি পাহাড় গড়েছে। 80-র দশকে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন ডাক্তার দিলীপ। 3 বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার। 2009 সালে আওয়ামী রাজনীতির ছোঁয়ায় বোর্ড চেয়ারম্যান হওয়ার পরই মূলত শূন্য থেকে ফুলে ফেপে বাড়তে থাকে দিলীপ কুমারের সম্পদ। কোটি টাকা মূল্যের একাধিক ফ্ল্যাট কেনেন রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগরে। রাজনীতির জাদুর ছোঁয়ায় জুয়েলারি প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাজুসের সভাপতিও হন দিলীপ রায়। বায়তুল মোকাররমে প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে প্রতিষ্ঠা করেন ব্যয়বহুল ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। ক্ষমতার অপব্যবহার করে ডায়মন্ড হাউস নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বায়তুল মোকাররম ও বসুন্ধরা মার্কেটে গড়ে তোলেন ডায়মন্ডের 2টি শোরুম। ফোন করলে তখন সে বলতেছে যে এটা আমরা নিয়ে ফেলেছি, এখন এটা চেঞ্জ করতে পারবো না। এটা দখলদারিত্ব, একটা মনোভাব, এই ধরনের আর কি তার বক্তব্য ওই সময় ছিল। ডাক্তার দিলীপ রায়ের বিরুদ্ধে জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন এবং ভারত ও কানাডায় অর্থ পাচারে দুদকে অভিযোগ দায়ের হলেও ক্ষমতার অপব্যবহার করে বারবার পার পেয়ে গেছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার দিলীপ রায়কে পাওয়া যায়নি, এমনকি টেলিফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। ভোরে টাঙ্গাইল জামালপুর সড়কের উপজেলার মালাউড়ি এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী সহ ঘটনাস্থলে 4 জন নিহত হন। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক জানিয়েছেন, ভোরে মালাউড়ি এলাকায় বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত 4 জনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইল জামালপুর সড়কে যে দুর্ঘটনাটি ঘটেছে এটির কারণ কি এবং এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি তানি, আপনি সংবাদে যেমনটি বললেন, আসলে আজ ভোরে যে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে যে টাঙ্গাইল থেকে একটি পিকআপ ভ্যান কিন্তু জামালপুরে যাচ্ছে। এই দুটি যানবাহনের মধ্যে আজ ভোরে 5টার দিকে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। যেটি কারণ হিসেবে পুলিশ এবং স্থানীয় লোকজন যেটি বলছে যে আসলে ভোরবেলায় যেহেতু শীতের আগমন ঘটছে এবং এই ভোরবেলায় কিন্তু কুয়াশা থাকে এবং এই কুয়াশার কারণে কিন্তু বেশি দূর দেখা যায় না। এবং আরেকটি বিষয় এখানে যে অভিযোগটি রয়েছে যে বিনিময় বাস এটি কিন্তু আসলে বেপরোয়া গতিতে চলাচল করে এবং এই বেপরোয়া গতিতে চলাচল বা ওভারটেকিং যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। তবে আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে 4জন ব্যক্তি মারা গেছে তারা কিন্তু সবাই কিন্তু পিকআপ ভ্যানের চালক, হেল্পার এবং 2জন যাত্রী ছিল এই পিকআপ ভ্যানে। তারা সেই নিজের এলাকা গ্রামের বাড়ি থেকে যাচ্ছিল। যারা নিহত হয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কিছু পরিচয় এখানে পাওয়া গেছে, যারা আত্মীয় স্বজন এখানে আসেন তাদের মধ্যে বেশ সবাই কিন্তু একই এলাকার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর এলাকায় তাদের বাড়ি এবং সুজন, রবিউল সহ 2জনের নামও কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছেন তারা। বাকিদের কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি। তবে এই পিকআপের আগের আরেকটি পিকআপ ছিল যেটি পার হয়ে গিয়েছিল এদের সাথে, কিন্তু নিজের এলাকার দিকে বা গন্তব্যে যাচ্ছিল, বাড়িতে যাচ্ছিল। তারা এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন যে আসলে এই পিকআপে যে 4জন ব্যক্তি ছিল তারা কিন্তু একই এলাকার, সেই জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার। তবে এখানে কারণ হিসাবে যে বেপরোয়া গতি, আসলে বেপরোয়া গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা এবং কুয়াশা, ভোরবেলা যে কুয়াশা থাকে এই থেকে কিন্তু এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে পুলিশ এবং স্থানীয়রা আমাকে জানিয়েছেন। তানি, ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ সিন্ডিকেট ভাঙতে লক্ষ্মীপুরে 11টি স্থানে চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। জেলা প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি ফিরেছে জনমনে। ভোক্তারা জানিয়েছেন ন্যায্য মূল্যের বাজারে 20 থেকে 25 টাকা কমে সব ধরনের পণ্য কিনতে পারছেন তারা। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। অসাধু ব্যবসায়ীদের কারসাজি সহ নানা কারণে দ্রব্যমূল্য বেড়েই যাচ্ছিল। লাগামহীন দামে বাজারে গিয়ে হিমশিম খেতে হতো লক্ষ্মীপুরের বাসিন্দাদের। তবে সম্প্রতি জেলা প্রশাসনের পদক্ষেপে স্বস্তি ফিরেছে মেঘনাপাড়ের এই জনপদে। স্থানীয় প্রশাসন জানায়, ইউর ব্যাটম্যান নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গত 27 অক্টোবর জেলা শহরের জুবলি দিঘির পাড়ের 2টি স্থানে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। এরপর শহরের তিতাখা মসজিদ সংলগ্ন রাস্তা, কমলনগর, রামগতি, রায়পুর সহ বিভিন্ন উপজেলার 11টি স্থানে বসানো হয় বাজার। আর কবি তো এগুলো এখানে 100 টাকা, আর বাজারে তো আরো অনেক বেশি, 125 টাকা 25 টাকা। প্রতিদিন এখানে অনেক জীবনে অনেক পাওয়া যায়, ওখান থেকে অনেক কম দাম। কোনো মধ্যস্বত্ব ভোগী নয়, সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে তা বিক্রি হচ্ছে বাজারে। বাংলাদেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ জিম্মি, তখন হচ্ছে গত 15 দিন থেকেও বেশি সময় আগে আমরা লক্ষ্মীপুরে ছাত্র সমাজের উদ্যোগে আমরা হচ্ছে সুলভ মূল্যের বাজার স্থাপন করি। মানুষ ন্যায্য মূল্যে বাজারে পাচ্ছে, হয়তো 10 টাকা 20 টাকার এখন ডিস্টেন্সে, তবে এই ডিস্টেন্সটাও ইনশাআল্লাহ আরো কমবে। ন্যায্য মূল্যের বাজারের পরিধি যতই বেড়েছে ততই কমেছে সিন্ডিকেটের আধিপত্য। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণদের তৎপরতায় প্রতিটি উপজেলায় এই বাজার শুরু হয়েছে এবং ধীরে ধীরে জেলা প্রশাসনের এই উদ্যোগগুলো দেখে বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছে তারাও আমাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটি তারা শেয়ার করেছে এবং তারাও এই ধরনের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে, যেন প্রতিটি দোকানে বাজারের তারা যেন এই বাজার যে দর সেটি যেন তারা প্রদর্শন করে। অবৈধ সিন্ডিকেট ঠেকাতে জেলার অন্যান্য বাজারেও নজরদারির কথা জানিয়েছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন। সৈয়দ মাহমুদ, RTV। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পটুয়াখালীর জাকিরের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক আর হতাশায় দিন কাটছে পরিবারের। অভাবের তাড়নায় একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত এই পরিবারটি। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সংসারে সচ্ছলতা আনতে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন পটুয়াখালীর 10 মিনা উপজেলার নিম্নবিত্ত পরিবারের সন্তান জাকির হোসেন। শত অভাব অনটনের মাঝে স্ত্রী ও একমাত্র মেয়ে জিতনিকে নিয়ে কোনো রকমে দিন কাটাতো জাকির।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে আহত হয় জাকির। পরিবার পরিজন ছাড়া জাকিরকে অবহেলায় ফেলে রাখা হয় হাসপাতালের মেঝের উপর। এরপর কোনো রকম চিকিৎসা পেলেও 5 দিন পর না ফেরার দেশে চলে যান। অভাব আর মেয়ের অনাগত ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত স্ত্রী সহ পরিবারের সদস্যরা। আর আমার সন্তানের আশা আছে অনেক বড় বানাইবে, পড়ালেখা করে অনেক আশা, অনেক কিছু বানাইবে আমার সন্তানের। এর একটা সন্তানের মতনই বানাইবে। আর এখন আমাকে কোনো উপায় নেই আমার স্বামী ছাড়া। মারবে কেন? কোনো মারবে আমার কি লেগে মারবে? কারণ ভাই পাবো না, কিন্তু যাদের কারণে ভাই হারাইছি তাদের জন্য সুষ্ঠু তদন্ত করে তাদেরকে জন্য বিচার করা হয়। স্থানীয়ভাবে কিছু সহায়তা পেলেও তা খুবই নগণ্য। সরকারি সহায়তা না পেলে পরিবারে দুর্যোগ নেমে আসবে বলে জানায় স্বজন সহ স্থানীয়রা। এই সন্তানটা বাবা মার যে এতটা পাইতো ওই এতটা তো কারো কাছ থেকে পাবে না। সবাই আদর সবাই দিতে পারে, বাবা মার আদর কেউ কখনো কোনো দিন দিতে পারে না। একটু খেয়াল করবেন এই মেয়েরা যেন একটু চাকরি বাজা করতে পারো। মাও কিছু লেখাপড়া জানে, কিছু জানে চলার জন্য। অকালে চলে গেছে, এখন তো আমরা চাই যে তার পরিবারটা বাঁচুক, তার মেয়েটা কিভাবে আগাইবে, কিভাবে সুন্দর ভবিষ্যৎ হইবে, এটাই আমরা চাই। জাকিরের আত্মদান যেন কেউ ভুলে না যায়, যোগ্য সম্মান পাবে পরিবার, এমনটাই চাওয়া পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভুল চিকিৎসায় অভিজিৎ নামের 20 বছর বয়সী এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ 2 দিন আগে হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকেলেও ডাক্তাররা জানান রোগী সুস্থ আছে। সন্ধ্যায় হঠাৎ করেই ডাক্তাররা অভিজিৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে স্বজনদের জানায়। অভিজিতের হঠাৎ মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর শুধু চট্টগ্রামেই ডেঙ্গুতে মারা গেলেন 39 জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া 2 জন হলেন বান্দরবানের ওমর ফারুক এবং সন্দ্বীপের শাবানা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 35 জন। এই বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3644 জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় 709 জন রোগী। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। এ বিষয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গুতে মৃতের সংখ্যা কিন্তু চট্টগ্রামে বেড়েই চলেছে এবং এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে কিনা ডেঙ্গু প্রতিরোধে? জি, তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। কোনোভাবে কিন্তু আসলে সেটা যে নিয়ন্ত্রণে আসবে সেটা বোঝা যাচ্ছে না। অক্টোবরে কিন্তু ডেঙ্গুর খুব দাপট ছিল এবং নভেম্বরে এসে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু নভেম্বরে যে 39 জন মারা গেছে সেখানে কিন্তু 21 জনে কিন্তু নারী রয়েছেন এবং 4 জন শিশু রয়েছেন, বাকিরা পুরুষ রয়েছেন। তবে এই নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা কিন্তু প্রশাসন বুঝতেছে না, যেহেতু প্রশাসনের একার পক্ষে সম্ভব না। প্রশাসন এই জন্য জানিয়েছেন আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাবে। দফায় দফায় বেশ কয়েকবার সিভিল সার্জন, জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের মেয়ররা কিন্তু বসেছেন এবং এটা প্রতিরোধে কিন্তু আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন এবং তারা গবেষণা করছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা কিন্তু ওষুধ কিন্তু পাল্টিয়েছেন এবং তারা কিন্তু নতুন ওষুধ আমদানি করতেন এবং সেই ওষুধ দিয়ে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন এবং তারা জানিয়েছেন খুব দ্রুত হয়তো এটা একটা বিহিত হবে বলে তারা ধারণা করতেন। যেহেতু এর আগে মেয়র ছিল না, ওষুধ ছিটানো নিয়েও কিন্তু অনেকের অভিযোগ ছিল। এখন কিন্তু মেয়র এসেছেন এবং ওষুধও পাল্টিয়েছেন। ধারণা করা হচ্ছে আসলে এই নভেম্বরের মধ্যে কিন্তু এটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। তবে চট্টগ্রামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। উপজেলাগুলিতে কিন্তু এখন কমে আসছে, এখন সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু বাড়তি। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন যারা ঘুমাবেন, যে কোনো সময় যারা ঘুমাবেন তারা অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাবেন এবং বিশেষ করে বাচ্চারা যখন টিভি দেখে তাদেরকে যাতে একটু দেখা হয় সেই বিষয়টির উপরে নজর দিয়েছেন। তা নিয়ে এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ভাগ্য খুলেছে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের। ভিসা পেয়েও টিকিট জটিলতায় যেই 18,000 শ্রমিক আটকে পড়েছিলেন
তাদের নেয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার। এটিকে অন্তর্বর্তী সরকারের মাইল ফলক হিসেবে বিবেচনা করছে অনেকে। ইতিমধ্যে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। দ্রুত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকেরা। সুন্দর ভবিষ্যৎ গড়তে মালয়েশিয়ায় যেতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আটকে পড়েন টিকিট না পাওয়ায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় আটকে পড়া প্রবাসীদের বিষয়টি নতুন করে ভাবার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই অনুরোধের সাড়া মিলেছে। মানবিকভাবে দেখতে বলেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আপনারা জানেন যে এই 18,000 শ্রমিক ওনাদের কোনো দোষে না, তারপরে ওনারা যেতে পারেননি এবং অনেকে অনেক টাকা দিয়েছেন যাওয়ার জন্য। তো সেই জিনিসটা হচ্ছে মানবিকভাবে এটাকে দেখার জন্য এবং সেই রকম আশ্বাস আমরা পেয়েছি। সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করি আমরা যদি দ্রুত পাঠাতে পারি এটা তো সবার জন্য মঙ্গল, ওই ফ্যামিলিগুলোর জন্য মঙ্গল, আমাদের দেশের জন্য মঙ্গল। আমাদের চেষ্টার তো অন্ত নাই, চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী আটকে পড়া 18,000 শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সুফিয়ান ফারাবী, আরটিভি, ঢাকা। শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে এই জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। এতে ভোগান্তিতে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডায় সময় মতো কাজে যেতে পারছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে নদী তীরবর্তী বাসিন্দারা। ভোরে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের হিলিতে সকালে 16.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। এবার আগামী শীত পড়ছে, তা আমরা মাঠে ঘাটে যেতে পারছি না। আমরা মাঠে ঘাটে সিমের কাজ করি, তো কাজ করা যাচ্ছে না। বেলা না হলে মাঠেই যাওয়া যাচ্ছে না। আমাদের নদীর ধারে বাড়ি বিকেলা বাসায়, আমরা হলে বাসায় আমরা হলে বাইরে বেড়াতে পারি না, একটু বেলা হলে তারপরে আমরা বাড়ি বেড়াই। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, শীতের আমেজ শুরু হয়ে গেছে, একটু আগে ভাগে কি শীত পড়লো? মানে কি মনে হচ্ছে সবকিছু দেখে, এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি এই জনজীবনের উপর কিভাবে প্রভাব ফেলেছে? তানি, যেমনটি আপনি জানতে চেয়েছেন, বিষয় হচ্ছে যে পৌষ ও মাঘ মাসে কিন্তু বেশি শীতের যে প্রকোপ সেটা চুয়াডাঙ্গায় দেখা যায়, কিন্তু এবার কিন্তু একটু আগেই শীতের আমেজ চুয়াডাঙ্গাবাসী অনুভব করছে। ভোর থেকে কিন্তু কুয়াশায় ঢাকা থাকছে চুয়াডাঙ্গার চারপাশ, তবে বেলা বেলার সাথে সাথে কিন্তু সূর্যের দেখা মেলায় একটু স্বস্তি মিলছে। তবে বিকেলের পর আবার কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখেছি ভোরে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না। তারা বিভিন্ন স্থানে, তারা বিভিন্ন মোড় এবং মাছায় তারা কিন্তু অপেক্ষা করছেন। সূর্য ওঠার পর কিন্তু তারা কাজে যাচ্ছেন, এবং যারা নদীর তীরবর্তী এলাকার মানুষ আছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে, কারণ এই ঠান্ডার সাথে যে হিমেল বাতাস তাদের দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই কারণে কিন্তু তারা সরকারের কাছে একটি জিনিস দাবি করেছেন, সেটা হচ্ছে একটু আগে ভাগে তাদের যেন শীত বস্ত্র দেওয়া হয়। আমরা দেখেছি যে শীতের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়। এ কারণে কিন্তু যারা গরিব ও অসহায় দুস্থ মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েন। তো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটা জানিয়েছে, গতকাল কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। আজ সকাল 6টায় কিন্তু 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। 9টায় কিন্তু তা একটু কমে, তাপমাত্রার পারদ একটু কমে গেছে। 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আর্দ্রতা এ সময় রেকর্ড করা হয় 82%। তো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে বিভিন্ন হাসপাতাল আছে, এই শীতের প্রকোপ কিন্তু ইতিমধ্যে ঠান্ডাজনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তানি, আপনাকে জানাবো আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছেন 2 জন। ঘটনায় আহত হয়েছেন আরও 1 জন। স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের পৃথক 3টি স্থানে
একই ব্যক্তির ছুরিকাঘাতে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতের শিকার 2 ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত 3য় ব্যক্তি একজন নারী। নিউ ইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের কাছে আঘাত করা হয় তাকে। গুরুতর আহত হওয়া ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বলছে ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে 51 বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জানিয়েছেন হামলাকারী একজন গৃহহীন। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয়। হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লেবানন ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার এই পর্যায়েও ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বৈরুতে 5 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর হামলায় তেল আবিবে আহত হয়েছে অন্তত 6 ইসরায়েলি। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 40 ফিলিস্তিনি। G20 সম্মেলনে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন অংশ নেওয়া বিশ্ব নেতারা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে সংস্থাটির চলমান সম্মেলনে গাজায় মানবিক বিপর্যয়ের উদ্বেগ জানিয়ে এই অনুরোধ করেন তারা। খেলার খবর। বছরের শেষবারের মতো আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। জয়ে ফেরার মিশন নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠ লা বোম্বোনেরাতে পেরুকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। বুধবার ভোর 6টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। আর এরিনা ফন্তে নোভায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ লাতিন অঞ্চলের শক্তিশালী দল উরুগুয়ে। বুধবার সকাল 6:45টায় শুরু হবে ম্যাচটি। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। একাধিক ইনজুরি নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেমে 2-1 গোলে হার নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির বাহিনী। তাই পেরুর বিপক্ষে তাদের অভিযানটি জয়ে ফেরার। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোড়া ইনজুরির কবলে আলবিসেলেস্তেরা। ডান পায়ের সমস্যায় ভুগতে থাকা টটেনহ্যাম ডিফেন্ডার রোমেরো ও পেশির সমস্যায় ভুগতে থাকা ডিফেন্ডার মলিনাকে পাচ্ছে না আর্জেন্টিনা। এই পরিস্থিতিতে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাটলেটিকোর 21 বছর বয়সী ফরওয়ার্ড গিলানো সিমিওনে। চোটের বাধা টপকাতে কৌশলে তাই তীক্ষ্ণ নজর স্কালোনির। এদিকে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বছর শেষ করবে ব্রাজিল। শেষ ম্যাচের আগে দলে 2 পরিবর্তন এনেছেন কোচ দোরিভাল জুনিয়র। ইনজুরিতে থাকা ডিফেন্ডার গুলহার্মে আরানার জায়গায় নেওয়া হয়েছে অ্যালেক্স তেলেসকে। আর নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা ভ্যান্ডারসনের বদলে ডাক পেয়েছেন ফিওরেন্তিনার তারকা ডোডো। পরিবর্তিত দল নিয়ে জয়ের স্বপ্ন দেখছে সেলেসাও বাহিনী। নাজমুস সাকিব, RTV। প্রিয় ক্লাব মোহামেডানের শেষবারের মতো গেলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। সেখানে সকাল 10টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। এরপর বাফুফেতে চতুর্থ ও জাতীয় প্রেস ক্লাবে 5ম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। গেল সোমবার দুপুরে হৃদরোগে মারা যান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ ফুটবলের প্রথম এই অধিনায়ক। এরপর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম ও তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। আক্ষেপ আর বাধা বিপত্তিকে সঙ্গী করে চতুর্থ ব্লাইন্ড টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। 23 নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করছে দলটি। সরকারি সহযোগিতা না পেলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। চোখে দেখাটাই যাদের জন্য দীর্ঘ আক্ষেপ, তারা এই স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর। শত বাধা পেরিয়ে দেশের পতাকা বিশ্বদুয়ারে উঁচিয়ে ধরতে চায় ব্লাইন্ড ক্রিকেটাররা। আগামী 23 নভেম্বর পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে চতুর্থ ব্লাইন্ড টি-20 বিশ্বকাপের। 7 দলের এই টুর্নামেন্টে অংশ নিতে 21 নভেম্বর দেশ ছাড়বে ইসরাফিল আজমত আলীরা। চোখে স্পষ্টভাবে দেখতে না পারলেও বিশেষ বল নিয়ে খেলেন এই ক্রিকেটাররা।
দৃষ্টিশক্তির ভিত্তিতে 3টি ক্যাটাগরিতে দল গঠন করা হয়। বোলার যখন বল করে সে তার উইকেটে হাত দিতে পারে, উইকেটে হাত দিয়ে সে তার বডিটাকে ঠিক করে এবং বলে সে নিজে রেডি হয়ে ব্যাটসম্যানের দিকে বলে যে ব্যাটসম্যান রেডি, ব্যাটসম্যান তখন তার ওই জায়গাটা গার্ড নিয়ে সে রেডি হয়ে বলে যে ইয়েস রেডি। বিশ্বকাপকে সামনে রেখে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করছে দলটি, যেখানে 2 ভারতীয় ও 1 দেশি কোচের অধীনে প্রস্তুত হচ্ছে লাল সবুজের দল। তবে ছেলেদের প্রস্তুত করানোর মাঝে উঁকি দিচ্ছে নানা বাধা বিপত্তির আক্ষেপ। বাংলাদেশের সরকার এবং প্রাইভেটলি কিছু স্পন্সর পাই, কারণ দীর্ঘমেয়াদী কোচিং ক্যাম্প করতে হলে এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। গেল আসরে ভারতের মাঠে আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ, তবে সেবার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। এবার সেই আক্ষেপ গুছিয়ে শিরোপা নিয়ে ফিরতে চায় মমিন আবদুল্লাহরা। ইন্ডিয়া থেকে বেস্ট কোচ নিয়ে আসা হয়েছে, তাদের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতেছি, প্রস্তুতি নিচ্ছি। আমরা যেটা মনে করতেছি অন্যবার থেকে এবার বেটার কিছু হবে ইনশাল্লাহ। যে ভারতের কাছে শিরোপার স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের, এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আসর। এরপর রাউন্ড রবিন পদ্ধতিতে বাকি 5 দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 3 ডিসেম্বর আসরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 4র্থ ব্লাইন্ড টি20 বিশ্বকাপ আসরের। রাফি আমিন, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।